নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা সরকার কতভাবে প্রশাসনকে নড়বড়ে করে দিতে পারে আজকে একটি কাহিনী আপনাদের কাছে বলবো। দেখুন, একটা সরকারকে চালায় সরকারি কর্মচারীরা। একটা সরকারকে তার স্তম্ভ হচ্ছেন সরকারি কর্মচারী। তাদের কর্মচারীরা রিটায়ার করার পর পেনশন দেবেন না, গ্র্যাচুইটি আটকে রাখবেন। পেনশন ছাড়াও তাদের বকেয়া আছে, তার মহার্ঘ ভাতা যেটা কেন্দ্রীয় হারে পাওয়ার কথা সেটা দেবেন না। এমনকি সরকারি কর্মচারী যারা, তাদেরও আপনি তাদের পাওনা বকেয়া ডিএটা দেবেন না। আর সেই সরকারের স্তম্ভগুলোকে কীভাবে নড়বড়ে করে দেওয়া হয়, আমি যে কাহিনীটা বলবো সেটা শুনলে বুঝতে পারবেন। এবার আদালতে হাত। ব্যাংশাল কোর্টের একটা কাহিনী শুনছিলাম যে ব্যাংশাল কোর্টের চতুর্থ বিশেষ আদালত, সেইখানে কর্মীর সংখ্যা একজন, অনলি ওয়ান। একটা আদালতে কর্মীর সংখ্যা এখন এক। সেই আদালতে বিচারপতি থাকার কথা একজন, সেই আদালতে স্থায়ী কোনো বিচারপতি এখন নেই। আমি দেখছিলাম, একটা রিপোর্টে দেখছিলাম যে পঞ্চম বিশেষ আদালতের বিচারক লীনা গোলদার, সম্মানীয় বিচারপতি, তিনি এসে চতুর্থ বিশেষ আদালত সামলাচ্ছেন ভারপ্রাপ্ত হয়ে। অর্থাৎ চতুর্থ বিশেষ আদালতে কোনো স্থায়ী বিচারপতি নেই। যেখানে থাকার কথা সেটা ভ্যাকেন্ট। কর্মচারী একজন। একটা কোর্ট চালাতে গেলে মিনিমাম 7-8 জন স্টাফ দরকার, একজন রয়েছেন সেখানে। এবং সবথেকে ইন্টারেস্টিং কি জানেন, এই আদালতে কিসের মামলাগুলো বিচার্য হয়? ঘুষের মামলা। ঘুষের মামলাগুলো নিয়ে বিচারপতি রায় দেন। বিচারপতিদের সামনে শুনানি হয়। অন্তত রিপোর্ট বলছে যে সেই আদালতে এই মুহূর্তে কোনো বিচারপতি নেই এবং সেই আদালতে একজন মাত্র কর্মচারী। আচ্ছা, এখানে রিক্রুটমেন্ট করা যায় না, এটা তো আচমকা হয়নি। এই কক্ষটা যখন ভ্যাকেন্ট হয়েছে তার অনেক আগে থেকে রিক্রুটমেন্টের প্রসেস থাকা দরকার। এখানে আইনমন্ত্রীকে মলয় ঘটক, তিনি কী করছিলেন? তার কিছু করার নেই। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী আস্তে আস্তে প্যারাল প্রশাসনের নাটবল্টুগুলোকে লুজ করে দেবেন। অসংখ্য কর্মচারী সরকারি বিভিন্ন অফিসেরই, সেটা তো প্রতিদিনের কথা, প্রতিদিন সেটা নিয়ে আপনাদের কাছে বলি। সমস্ত অফিসগুলোতে যান, কন্ট্রাকচুয়াল করুন। আপনি একটা থানাতে যান যেখানে 90 জন স্টাফ থাকার কথা, আছেন 30 জন। তাহলে চলছে কী করে? চলছে ওই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে, টেম্পোরারি হোমগার্ডদের দিয়ে একটা থানাকে ম্যানেজ করা হচ্ছে। ঠিক একইভাবে প্রশাসনিক সরকারি অফিসগুলোতে যান, একটা এসডিওর অফিস যান, একটা বিডিওর অফিসে যান, একটা জেলা শাসকের অফিসে যান, সেখানেও এই কারবার। আমি একটা ছোট্ট কাহিনী আপনাদের বলবো, মানে ছোট ঘটনার কথা বলবো। এগুলো জানা দরকার। এগুলো নিয়ে মেইনস্ট্রিম মিডিয়া কোনো ঘণ্টাখানেক শো করবেন না। প্যানে মিডিয়া এসব নিয়ে একটি শব্দ উচ্চারণ করবে না। আমি যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে এই প্রতিবেদনটা পেশ করছি, এলাকাটার নাম পানিহাটি। সেখানে একটি পুরসভা আছে, পানিহাটি পুরসভা। 2011 সালে যে জনসংখ্যা ছিল, আজকে 2026 জনসংখ্যা তার দ্বিগুণেরও বেশি, 3 গুণের কাছাকাছি। এবার সেইখানে পুরসভার হিসেব মতো 2011 লাস্ট জনসংখ্যার ভিত্তিতে এই পানিহাটি পুরসভায় সরকারি কর্মচারী থাকার সংখ্যা, ভালো করে বুঝুন, সরকারি কর্মচারী থাকার মানে স্থায়ী কর্মচারী থাকার সংখ্যা 970-এর কাছাকাছি 2011 হিসেব অনুযায়ী। আজকে এই মুহূর্তে সেই পানিহাটি পুরসভায় স্থায়ী কর্মচারী কতজন আছেন জানেন? 128 জন। যেখানে 970 থাকার কথা সেখানে রয়েছেন 128 জন। আলটিমেটলি বুঝতে পারছেন এই জায়গাগুলোতে কারা বেকআপ করছেন? কন্ট্রাকচুয়াল, দাদার লোক, দিদির লোক, নেতার লোক, ওয়াগান ব্রেকারের লোক ঢুকিয়ে রেখে দেওয়া হচ্ছে। কন্ট্রাকচুয়াল লোক। এবার কন্ট্রাকচুয়াল মানেই যে অফিস ভালোভাবে চলবে তা তো নয়। কন্ট্রাকচুয়াল মানে হচ্ছে কম মাইনে দিয়ে আমি লোক পুষব, এবং সেখানেই দুর্নীতির জায়গাটা তৈরি হবে। যেমন একটা থানায় আপনি সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে রাখছেন, সেই সিভিক ভলেন্টিয়ারদের মাইনে দিচ্ছেন কত? 9,500। একজন কনস্টেবল 10 বছর চাকরি করার পর 40,000-এর আশেপাশে মাইনে হয়, আর সিভিক ভলেন্টিয়ার আপনি 9,500-এ রেখে দিচ্ছেন। ফলত সেখান দিয়ে দুর্নীতির একটা জায়গা তৈরি হচ্ছে। পঞ্চায়েতগুলো, পুরসভাগুলোতে কন্ট্রাকচুয়াল জায়গা দিয়ে দুর্নীতির জায়গা তৈরি হচ্ছে। এসডিও বিডিও অফিসে কন্ট্রাকচুয়াল মানেই দুর্নীতিগ্রস্ত নয়, কিন্তু কন্ট্রাকচুয়াল কম মাইনে দিয়ে তাদের কাজ করাবেন, 2 নম্বরই রোজগারের দিকে তাদের মনটা যাবে, স্বাভাবিক। প্রশাসনগুলোকে নড়বড়ে করে দেওয়া হচ্ছে। একটু ভালো করে ভেবে দেখুন।
যে অসংখ্য সরকারি কর্মচারী পদ অবলুপ্ত, 5.5 লক্ষর ওপর সরকারি পদ অবলুপ্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 6 লক্ষর ওপর রিক্রুটমেন্ট বাকি। করবো না, সরকার করবে না। আমি গতকালই বলছিলাম উত্তর দিনাজপুরের একটা স্কুল 31শে জানুয়ারি বন্ধ হয়ে গেল, সব টিসি দিয়ে দেওয়া হলো, মাস্টারমশাই নেই। থামবেন কিসে মমতা বন্দ্যোপাধ্যায়? এটা দিল্লিতে নাটক যাত্রাপালা করতে কয়েক কোটি টাকা খরচা করছে। সব কলকাতা থেকে ফ্লাইটে রাজধানীতে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তাদের নিয়ে গিয়ে তাদের বিভিন্ন এতে রাখা হচ্ছে, হোটেলে রাখা হচ্ছে। আমি বলছি এখানে তো সরকারের খরচ যাচ্ছে, কত কোটি টাকা খরচা যাচ্ছে প্রতিদিন আইনজীবীদের পেছনে, লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি টাকা পার ডে রাজ্য সরকারের আইনজীবীদের পেছনেই কয়েক কোটি টাকা করে বিল মেটাতে হয়। শুধুমাত্র আনন্দবাজার বর্তমানের মুখ বন্ধ রাখতে না, অনুগৃহীত রাখতে মাসে কত কোটি টাকা বিল হয়, কেউ এগুলো হিসেব করবেন না। অথচ একটা ব্যাংশাল কোর্ট, শহরের প্রাণকেন্দ্র, সেখানে চতুর্থ বিশেষ আদালত, ঘুষের মামলা যেখানে বিচার্য হয়, অর্থাৎ প্রশাসনের মধ্যে করাপশনের পার্টটা নিয়ে যারা ডিল করে, সেইখানটায় আপনি বিচারপতি দেবেন না, আপনি কর্মচারী দেবেন না। মিনিমাম 7-8 জন কর্মচারী যেখানে দরকার, একজন কর্মচারী দিয়ে কোনোরকমভাবে চলছে। কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাবুন। তার থেকেও বড় কথা হচ্ছে যারা করাপ্টেড লোকজন, যারা করাপশনের মধ্যে রয়েছেন, যাদের সম্বন্ধে মামলা চলছে, সেই মামলাগুলো বিচার্য হচ্ছে। এটা কি ভাববেন অনিচ্ছাকৃত ত্রুটি? না, এটা ইচ্ছাকৃত ত্রুটি, ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে। শুধু ডিএ মামলা লড়তে কত শো কোটি টাকাই রাজ্য সরকারে গেছে গত 7-8 বছরে। কোনোদিন এটা নিয়ে কোনো ইলেকট্রনিক্স মিডিয়া একটি শব্দ উচ্চারণ করবে না, কোনোদিন উচ্চারণ করবে না। এই ডিসেম্বর মাসের শেষ তারিখে, 30 তারিখ বা 31 তারিখ, 4 কোটি টাকা শুধুমাত্র ডিএ মামলার আইনজীবীদের পেছনে নবান্ন থেকে পেমেন্ট করা হয়েছে। খবরটা পাচ্ছিলাম সিএজি সোর্স। এটা কিন্তু জলে যাচ্ছে। ডিএ মামলাতে একটু ভালো করে ভাবুন যে টাকাটা আইনজীবীদের পেছনে, ভারত বিখ্যাত আইনজীবীদের পেছনে খরচা করে আইনি লড়াইটা লড়লেন, সেই টাকাটা দিয়ে তো অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনের শেষ সময়গুলোকে একটু ভালো কাটাতে পারতেন না? ভালো করে ভাবুন। তিনি তৃণমূল হতে পারেন, তিনি বিজেপি হতে পারেন, তিনি সিপিএম হতে পারেন, তিনি কংগ্রেস হতে পারেন, তিনি নকশাল হতে পারেন, তিনি অন্য যে কোনো দল হতে পারেন, তিনি কোনো দল না হতে পারেন, কিন্তু সেই মানুষটার জীবনের শেষ ইনিংসটা ব্যাট করছেন এই পৃথিবীতে। তার জীবনও দীর্ঘশ্বাস বাড়াচ্ছেন, আর সিংভি সিব্বালদের পেছনে কোটি কোটি টাকা খরচা করছেন শুধু ডিএটাকে আটকানোর জন্য। খুনি সরকার, শুধু প্রতারক সরকার নয়, খুন করছেন, প্রত্যেকটা মিনিটকে খুন করছেন, প্রত্যেকটা দিনকে খুন করছেন। তাড়াবেন না? ভাবুন তো। আমি আবারও বলছি এখানে দাঁড়িয়ে, ভাবুন ব্যাংশাল কোর্টের মতো ঐতিহ্যশালী কোর্ট, যেখানে কত ঐতিহাসিক মামলা হয়েছে, সেই কোর্টে চতুর্থ বিশেষ আদালত যেখানে ঘুষের মামলাগুলো হয়, সেখানে বিচারপতি নেই। হয়তো বলতে গেছেন মলয় ঘটক, বলেন না দরকার নেই, ওখানে ঘুষের মামলা তো রেখে দেয় বলে দিয়েছেন, হয়তো জানি না কী হয়েছে। যেখানে মিনিমাম 7-8 জন কর্মচারী, অন্তত এই ধরনের আদালতগুলো, স্পেশালাইজড আদালতগুলো চালাতে গেলে অন্তত 15-16 জন স্টাফ, ক্লারিক্যাল স্টাফ, স্টেনোগ্রাফার দরকার হয়, পিওন, ক্লারিক্যাল স্টাফ, স্টেনোগ্রাফার, বিভিন্ন ধরনের বেঞ্চ ক্লার্ক, বিভিন্ন ধরনের স্টাফ দরকার। একজন মাত্র স্টাফ, কত বড় প্রতারণা ভাবুন তো সমাজের সঙ্গে। কেউ কথা বলবে না, মেনস্ট্রিম মিডিয়া, সংবাদ মাধ্যম এটা নিয়ে একটি শব্দ উচ্চারণ করবে না। তো কথাগুলো তো বলা দরকার, কারুর তো বলা দরকার। আমরা যেমন প্রতিদিন চেষ্টা করি খবর নিতে, আজও খবর নিচ্ছিলাম যে ডিএ মামলার কিছু ডেট উঠলো, মলয়বাবু বলেন না এখনো পর্যন্ত কোনো খবর নেই। ভাবুন তো, 4 মাস ধরে একটা সুপ্রিম কোর্টে মানুষের আদালতের উপর আস্থাটা চলে যাবে না এইসব করলে? যেখানে ম্যারাথন শুনানি হয়েছে, সেখানে 4 মাসেও সুপ্রিম কোর্ট রায় দিতে পারছে না। এ কেমন তর বিচারধারা? মানুষের আস্থা ফেরানোর জায়গাটাই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে রইল বাকি কি? একটা সরকার পশ্চিমবঙ্গে চালাচ্ছেন, নবান্ন থেকে মহিলা দিল্লিতে গিয়ে যাত্রা করছেন, কুৎসিত যাত্রা করছেন, আর সেইখানে দাঁড়িয়ে একটা আদালত মামলাই শুনতে পাচ্ছে না বিচারপতি নেই বলে। একজন অন্য বেঞ্চের বিচারপতি এসে সেটা মাঝে মাঝে শুনছেন। দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার।